হচ্ছে আইএসের অভিযান, কমিউনিটিতে তৈরি হয়েছে আতঙ্ক, করণীয় কি? কিংবা এই আতঙ্ক কি সত্যিকার অর্থে নাকি কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে? যতটুকু ভয় পাওয়ার কথা তার চেয়ে বেশি ভয় দেখানো হচ্ছে। এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করছি আজকের এই অনুষ্ঠানে, এবং কিভাবে সাবধানে থাকবেন, করণীয় কি, সে বিষয়টিও আমরা নিচ্ছি যারা আমাদের সম্মানিত অতিথি, বিশেষজ্ঞ যারা, তাদের কাছ থেকে। এই পর্যায়ে আবার ৩ জন সম্মানিত অতিথি যুক্ত হবেন। আমি তিনজনই আমার খুবই সম্মানিত মানুষ। আমি মূলত মনিটর অনুযায়ী একটু ডেকে নিচ্ছি। আমাদের আছেন পিনাকি তালুকদার, সিনিয়র সাংবাদিক, আমাদের শ্রদ্ধেয়, এবং একই সাথে আমরা পেয়েছি রুবাইয়া রহমান, তিনি ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর আসো, এবং আমরা পেয়েছি কাজী ফৌজিয়া, তিনি ডিরেক্টর ড্রামের। এবং তিনজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। রুবাইয়া আপা, পিনাকিদা এর আগেও এসেছেন আমার অনুষ্ঠানে, ফৌজিয়া আপাকে আজকে প্রথম পেয়েছি, সে কারণে আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি একটু ফৌজিয়া আপাকে দিয়ে একটু শুরু করি, যে কেমন আছেন এই মুহূর্তে? মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই সময়ে যতটুকুন ভালো থাকা যায়। আমার মনে হয় স্টুডিওতে যারা কথা বলবে তারা যদি এখন আমরা আনমিউট করি আর বাকিরা মিউট করলে সাউন্ডটা ভালো আসবে। যেটা বলছিলাম যে যতটুকুন ভালো থাকা যায়, ভালো থাকার চেষ্টা করছি। আমাদের ভালো থাকাটা খুব জরুরি, কারণ যেই ফোন করছে প্রথম কয়েক মিনিট শুধু কান্নাকাটি করে, কোনো কথা বলতে পারে না। তারপরে যখন তার সমস্যার কথাগুলো বলে, আর যখন বলে সেটা লম্বা হয়, সেটা অনেক বেশি ইমোশনাল থাকে, টাচি থাকে, এবং তাকে সান্ত্বনা দিতে হয়, তাকে বুদ্ধি দিতে হয়, পরামর্শ দিতে হয়, যার জন্য আমাদের মেন্টাল হেলথটা এই মুহূর্তে ভালো রাখা খুব জরুরি। যার জন্য আমি খালি বলছি যে আমি ভালো থাকার চেষ্টা করছি, কারণ আমি জানি আমি ভালো না থাকলে আমি অন্যকে সাপোর্ট করতে পারবো না। এবং আপনার কাছে আমি রিয়েল কোন স্টোরি শুনতে চাই, এই যে আপনি বলছিলেন, কারণ আমি অনুষ্ঠান করি সব সময় একদম তার যে অভিজ্ঞতাগুলো আছে, তার যে চারদিকে যে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ, সেটি মূলত আমি দর্শকদের একটু শোনাতে চাই। কারণ বাস্তবিক অর্থে আমি একদম বই পুস্তকে যা আছে সেই ব্যাখ্যাতেই আমি যেতে চাই না। ফৌজিয়া আপা, আমি আপনার কাছে একদম কোন সত্যিকার অর্থে ঘটনা শুনতে চাই। আপনার কাছে কেউ ফোন করেছে, তার সিনারিও এরকম একটু আত্মনাতের গল্প কিংবা ভয়ের গল্প। আমি আমাকে দিয়ে শুরু করি। আমি গত ডিসেম্বর মাসে যখন ডিসাইড করলাম যে আমি একটু বাংলাদেশে যাব কয়েকদিনের জন্য, তো আমার অফিস থেকে প্রথমে জানানো হলো যে ঠিক এরকম একটা ক্রাইসিস টাইমে আমি যেতে চাই কিনা, কারণ ট্রাম্প তো তখন অলরেডি ইলেক্টেড। আমি বললাম আমি একটু যেতে চাই, বিকজ আমি এখানে একা থাকি আর আমার পরিবারই হলো আমার শক্তির উৎস। তো যেহেতু আমাকে অনেক বেশি ক্রাইসিস মোকাবেলা করতে হবে, তো আমি একটু যাই বাংলাদেশে, গিয়ে ঘুরে আসি, আমার মা আছে তাকে দেখে আসি, জানি না তো কবে আবার যাব। তো সেই চিন্তা করে আমি যাই। আর আমি যখন টিকিট কাটি আমি দেখলাম কোনোভাবেই আমি ২০ তারিখের আশেপাশে টিকিট পাচ্ছি না। কারণ যে মানুষেরা, যে আত্মীয়-স্বজনেরা বাংলাদেশে গিয়েছে, সবাই চেষ্টা করছে তাদের আত্মীয়-স্বজনকে সঠিক সময়ে ফিরায়ে নিয়ে আসতে এবং ২০ তারিখের আগে ফিরায়ে নিয়ে আসতে। তো টিকিট খুব দাম বেড়ে যাওয়াতে আমি ২৭ তারিখের টিকিট কাটি। আমি ভাবলাম যে ৭ দিনে কি বা এমন ঘটে যাবে? আর আমি তো ওগুলা ঠেকাইতেও পারব না। তো বেটার দেন আমি একটুখানি দেরিতে আসি, আমার কিছু টাকা সেভ হবে, আমাকে অতিরিক্ত দাম দিয়ে টিকিটটা কিনতে হবে না। কিন্তু আমি যখন ৭ দিন পরে আসলাম, ২৮ তারিখে যখন নিউ ইয়র্কে আসলাম, আমি চিন্তাও করতে পারি নাই এতটা ডিজাস্টার হয়ে গেছে। যতটা মানে যতটা গভর্নমেন্ট বলছে আর যতটা অ্যাকশনে নামছে, আমাদের সমাজের মানুষ তার চেয়েও বেশি অ্যাকশনে নেমে গেছে। প্রতিটা মানুষ, প্রতিটা ফেসবুক ইউজার, প্রতিটা ইউটিউব ইউজার এখন সাংবাদিক হয়ে গেছে। সবাই মিলে নিউজ দিচ্ছে, একটা প্যানিক তৈরি করে ফেলছে। আমার মেম্বাররা যারা জানে সবকিছু, যাদেরকে নয়ুর রায় শিখানো হয়েছে, যাদেরকে আমরা পই, পই করে বলেছি আসলে করণীয় কি, আমাদের কি করতে হবে। আর যেই মেম্বাররা ২০১৬ থেকে ২০ পর্যন্ত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ঠেকিয়ে দিয়েছেন বিভিন্ন রকমের রেসিস্ট আইন-কানুন বানানো থেকে, সেই মেম্বাররা চাকরি ছেড়ে ঘরে বসে আছে। কেউ বাইরে যাচ্ছে না, কেউ সাবওয়ে নিচ্ছে না, আতঙ্কগ্রস্ত, কান্নাকাটি করতেছে। তো আমি চিন্তা করলাম যে যেই মানুষগুলোকে আমরা এতদিন ধরে ঘুরেছি, যারা রেডি ফাইট করার জন্য, তারা ভেঙে পড়েছে। তার মানে কতটা প্যানিক তৈরি হয়েছে যে মানুষজন কাজ ছেড়ে ঘরে বসে আছে, তারা কাজে যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কেন?
বললো এই যে এত আইস রেট হচ্ছে, যদি ক্রস রেডে পড়ে যাই। তো আমি তাদেরকে তখন বুঝাই যে আসলে পরিস্থিতিটা কি, কিভাবে আমরা এখন মেজার করতে পারবো। পরিস্থিতি এমন না যে কিছুই হচ্ছে না। পরিস্থিতি এমনও না যে ধ্বংস হয়ে গেছে, এখনই ঘর থেকে বের হওয়া যাবে না। হতে পারে আমরা ওই জায়গায় যাব। কিন্তু হতে পারার আগে মানুষ ঘরে বসে গেছে। তারা কান্নাকাটি করছে। যে ভয় পাওয়ার না, সেও ভয় পাচ্ছে। যে ভয় পাওয়ার, সেও ভয় পাচ্ছে। আ প্রতিটা মানুষের খুব সুন্দর একটি কথা বলেছেন, আপনার কাছে আমি আসব, যে যিনি ভয় পাওয়ার তিনিও ভয় পাচ্ছেন, যিনি ভয় পাওয়ার নয়, যার কাগজপত্র আছে, তিনিও ভয় পাচ্ছেন। এবং আরেকটি কথা আপনার আমার খুব খুব পছন্দ হয়েছে, যে আমরা ফেসবুক ইউটিউবে সবাই সাংবাদিক হয়ে গেছি, যে যার মতো করে লিখছি, যে যার মতো করে তথ্য দিচ্ছি, যে যার মতো করে নিজের যে বিশেষজ্ঞ মতামত সেটি তুলে ধরছি। সেটি খুবই মজাদার। সে বিষয় নিয়ে আমি পিনাকি তালুকদারের সাথে আলাপ করব, কারণ আমাদের দীর্ঘ জীবনের সাংবাদিকতা, দীর্ঘ জীবনের অনেক অভিজ্ঞতা আছে। আমি রুবাইয়া রহমান আপনার কাছে যেতে চাই। বর্তমান পরিস্থিতি আপনার অভিজ্ঞতার আলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? অতিথিবৃন্দকে আমাকে কি মিউট করা আছে? না, এখন ঠিক আপনাকে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে, অনেক ধন্যবাদ নূপুর এবং আমার উপস্থিত অতিথিবৃন্দ। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা একসাথে হয়েছি এবং এটাই আমাদের শক্তি। আমরা যে একসাথে হতে পারছি, কথা বলতে পারছি, আলোচনা করতে পারছি, এটাই কিন্তু মানুষকে শক্তি দিবে। সেই জন্যই আমাদের বেশি বেশি কথা বলতে হবে। নূপুর যেটা জিজ্ঞেস করছিলেন আমাকে, যে আমার অভিজ্ঞতা কি, আপনি জানেন আমি একটা নন প্রফিট নিয়ে কাজ করি এবং এখানে আমরা খুবই ভালনারেবল একটা গ্রুপের সাথে কাজ করি, যাদের ডিসেবিলিটি আছে, যাদের বাচ্চাদের অটিজম আছে, অনেকেই আছেন এখানে আনডকুমেন্টেড। এখন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট কথাটা খুব প্রচলিত, যে আনডকুমেন্টেড কে। এখন সবাই এই ভয়ের মধ্যেই আছেন, আমি কি আনডকুমেন্টেড? আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছেন, প্যারেন্টস আছেন যাদের কেস পেন্ডিং আছে, যারা অ্যাসাইলাম সাবমিট করে রেখেছেন কিন্তু হাতে কোনো কাগজ নেই। তো আমরা বারবার তাদের বলছি যে এই অভিযানটা, আইসের অভিযানটা যখন আসে তখন তারা জেনেই আসে কাকে ধরবে এবং এইভাবেই তারা অভিযানটা চালায়। এসে ওই নামটাই তারা বলে যে তুমি কি সে। সুতরাং আননেসেসারি, আমি বলবো না যে ভয় পাওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ আছে, মানুষ ভয় পাচ্ছে, কিন্তু সাথে সাথে জানতে হবে এটা আমেরিকা, এখানে আমাদের সবারই রাইট আছে, ইভেন যারা আনডকুমেন্টেড তাদেরও রাইট আছে এবং দের ইজ এ রাইট টু রিমেইন সাইলেন্ট। যদি কথা জিজ্ঞেস করে আমি বলতে পারি যে আমি উত্তর দিতে চাই না উইদাউট মাই অ্যাটর্নি। এই কথাটুক আমরা শিখে রাখি, আমাদের ক্লায়েন্টদেরকে বলছি যে আপনারা এই কথাটা বলুন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় কেয়ার গিভারের সাথে আমাদের বাচ্চারা ট্রাভেল করছে, হয়তো তাদের কোনো প্রোগ্রামে যাচ্ছে, যেই বাচ্চাটা হয়তো নন ভার্বাল। এখন বাচ্চা বলতে আমি কিন্তু শুধু বাচ্চা যে বিলো 21 তা বলছি না, যারা অ্যাবাভ 21 তারা অ্যাডাল্ট কিন্তু তারা হয়তো নন ভার্বাল। সে হয়তো সিটিজেন কিন্তু সে তো বলতে পারবে না, তার কেয়ার গিভার হয়তো সিটিজেন না, হয়তো তার হাতে যে কাগজটা আছে সেটা তার ওয়ার্ক পারমিট। এখন তারা ভয় পাচ্ছে, কাজে আসতে চাচ্ছে না, যে আমি কাজে গেলে আমাকে ধরতে পারে, আমার অন দা ওয়ে, লাইক আমি সাবওয়ে নিব, হয়তো আমাকে ওখানে ধরে ফেলবে, আমি কাজে যেতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের বাচ্চাটা সাফার করছে কারণ সে তার প্রোগ্রামে যেতে পারছে না, মানে ওভারঅল একটা কেওস তৈরি হয়েছে। সুতরাং আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাই যে আপনাদের যার যার ওয়ার্ক পারমিট আছে বা যার অ্যাসাইলাম সাবমিট করা আছে বা যার কোনো কেস পেন্ডিং আছে, ওই কাগজটা হাতে রাখুন এবং ভয় পাবেন না। যদি আপনাকে কোনো রাস্তাঘাটে যদি আইসের এজেন্ট আপনাকে অ্যাপ্রোচ করে তাহলে শান্তভাবে আপনার কাগজটা দেখান। আপনার নাম যদি জিজ্ঞেস করে হয়তো নামটা বললেন, কিন্তু ইমিগ্রেশন সংক্রান্ত কোনো কথা বলবেন না, বলবেন এটার ব্যাপারে জানতে হলে আমার অ্যাটর্নি নিয়ে আই উইল টক টু ইউ, নট নাও। তো সুতরাং আমাদেরকে স্মার্ট হতে হবে, আমাদেরকে বুঝতে হবে সিচুয়েশনটা এমন যে এই সময়টায় আগের মতো ঢিলাঢালা ভাবে চললে হবে না, আমাদের কাগজগুলির সাথে রাখতে হবে এবং চাইলে দেখাতে হবে। আর যদি বাড়িতে এসে নক করে আমাদের কোনো দরকার নেই দরজা খোলার, আনলেস দের ইজ এ ওয়ারেন্ট, এবং ওয়ারেন্টটা জাজের সাইন হতে হবে। সুতরাং বলতে হবে যে তোমার ওয়ারেন্ট থাকলে দরজা নিচে দিয়ে পাঠিয়ে দাও, আমি দেখে তারপরে দরজা খুলবো। যদি এটা না হয় জাজের সাইন, তাহলে আমি খুলতে বাধ্য নই,
আমি বলতে পারি যে তুমি প্রপার ওয়ারেন্ট নিয়ে আসো, দেন আই উইল লেট ইউ ইন। এরকম আর কি সিচুয়েশন গুলিকে হ্যান্ডেল করতে হবে। খুব সুন্দর করে আমি করণীয় গুলো আপনাদের কাছ থেকে আমি নিব। তার কারণটি হচ্ছে সাধারণ মানুষের জানা দরকার আছে, ঠিক আছে আমরা ভয় পাবো না, কিংবা আমার জানা দরকার এই তথ্যগুলো, সেটি আপনাদের কাছ থেকে নিব। আমাদের শ্রদ্ধেয় পিনাকি তালুকদার আছেন। পিনাকি দা, আপনার কাছে আপনাকে একটু আনমিউট করে নিতে হবে নিজেকে, এবং যে প্রশ্নটি করতে চাই, ফৌজিয়া আপা খুব সুন্দর করে বলছেন যে আমরা সবাই জার্নালিস্ট, আমরা সবাই সাংবাদিক, সব তথ্যই আমরা, যেহেতু ফেসবুক একদম আমাদের সবাইকে গণমাধ্যম কর্মী হিসেবে গড়ে তুলেছে, সেই হিসেবে একটু জানতে চাই যে এই যে মিথ্যা তথ্য প্রচার, এবং ঠিক আছে ভয় পাওয়ার মতো কিংবা সাবধানতা অবলম্বন করার মতো সমস্ত কিছুই আছে, কিন্তু তার মধ্যে কৃত্রিম ভাবে মিথ্যা তথ্য প্রচার করে আরো বেশি ভয় যুক্ত করা হচ্ছে। আপনার সাংবাদিকতা, আমি যদি ভুল না করি, 30 বছরের উপরে, পিনাকি তালুকদার, আপনার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, 20-22 বছর ধরে। তো আপনার কাছে আমি জানতে চাই, এই মিথ্যা তথ্যগুলো, আমরা তো আর এখন এডিটোরিয়াল সিস্টেম নেই, যে যার মতো করে লিখছে, তারপরও সেই জায়গাটি থেকে কিভাবে সতর্ক হবেন? আপনাকে অনেক ধন্যবাদ নূপুর চৌধুরী, সাথে আছেন ফৌজিয়া আপা এবং রুবাই আপা, তারাও আমার খুব ঘনিষ্ঠ। খুব ভালো লাগলো আজকে আলোচনায় আমরা যোগ হতে পেরেছি, কারণ এই বর্তমান সময়ে যেহেতু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলা যায়, এটাকে প্রথমে আমি বিষয়টাকে দুই ভাগে ব্যাখ্যা করি। একটা হচ্ছে ধরুন আইনি বিষয়, আর একটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট। তো আইনি বিষয়টাতে আমি শুরুতেই বলতে চাই যে একটু আগে যে অ্যাটর্নি খায়রুল বাশার যেভাবে ব্যাখ্যা করেছেন, A to Z চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ যদি আপনার এই বক্তব্য, ওনার বক্তব্য শুনেন, আমার বিশ্বাস উনি বিস্তারিত জানতে পারবেন। এবং আবার সামাজিক প্রেক্ষাপটে আমরা আসি, যে আপনারা এই ফৌজিয়া আপা শুরুতেই বলছেন যে মানুষ বিনা কারণেই আতঙ্ক ছড়াচ্ছে। এখন এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই সারাক্ষণ সোশ্যাল মিডিয়া থাকি। এবং এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেহেতু এই ট্রাম্প আসার পরেই এই ধরনের একটা আতঙ্ক ছড়িয়েছে এবং নানা ঘোষণা আসছে যে দিনে 1800 অবৈধ অভিবাসী ধরতে হবে। এখন সবচেয়ে বিষয়টা এই অর্থেই বেশি গুরুত্বপূর্ণ হয়, কারণ একজন মানুষ যাদেরকে অবৈধভাবে যারা এখানে আসে, ধরুন মেক্সিকো বর্ডার এইসব দিয়ে আসে, তারা কিন্তু প্রায় 30 থেকে 50 লাখ বাংলাদেশি টাকা খরচ করে এখানে আসেন। তো তার মধ্যে কিন্তু একটা মারাত্মক আতঙ্ক এমনিতে চলে আসে যখন সে জানবে যে তাকে ধরে ফেলতে পারে, তাকে ডিপোর্ট করতে পারে। তার যে মনের অবস্থাটা, এটা কিন্তু আমরা বা একজন অ্যাটর্নি খালি মুখের কথায় কিন্তু কাজ হবে না, তার মধ্যে আতঙ্ক অটোমেটিক একটা চলে আসে। এবং সেই আতঙ্ক থেকেই তারা এই একটা ভয়ের ইয়েতে চলে যায়। এবং যেহেতু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার হচ্ছে, নানা জন নানা কথা বলছেন, এইসব কারণে মানুষ আসলে একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আজকের একটা উদাহরণ দিই, যেহেতু আপনি আমাকে বলছেন আজকে আপনার এই শোতে থাকার জন্য, আমি কিন্তু আজকেও সন্ধ্যায় জ্যাকসন হাইটস এবং আমাদের জ্যামাইকা হিলসাইড দুইটা জায়গা ঘুরে এসেছি। সাধারণত অন্য সময় সন্ধ্যার পরে, আজকে ফ্রাইডে নাইট, প্রচুর মানুষের আড্ডা থাকে জ্যাকসন হাইটস বা জ্যামাইকা দুই জায়গাতেই, হাঁটার জায়গা থাকে না। হিলসাইডে এবং জ্যাকসন হাইটসের যে 73rd এবং 37 এভিনিউ, আজকে কিন্তু মানুষ খুব কম, এবং গত কয়েকদিন ধরে মানুষ খুব কম। কারণ কি, মানুষের মধ্যে একটা আতঙ্ক চলে আসছে যে কেউ ধরতে পারে। এবং কয়েকজন বাংলাদেশিকে ধরেছেও, গত পরশুদিন একজন একটা ছেলেকে ধরেছে, তার নাম কি, তার নাম রাসেল নাকি সামথিং, জ্যাকসনের থেকে তাকে ধরা হয়েছে। সাব্বির, ইয়েস সাব্বির, সরি, সাব্বির নামে একজনকে ধরা হয়েছে। তো এই যে একজনকে ধরা হয়েছে, এটা যখন সবাই জানছে, যার মধ্যে এই আতঙ্ক ভুট্টুকু আছে যে আমার প্রপার ডকুমেন্টস এখনো নাই, আমি অ্যাসাইলামের মধ্যে আছি, তার যে একটা কষ্ট বা আতঙ্ক, তার যে একটা চিন্তা, এটা কিন্তু আমরা সহজে দূর করতে পারবো না। এখন দূর করার সহজ উপায়টা কি? তার অবশ্যই একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ রাখা এবং বাইরের কথা কান না দেওয়া। কারণ এটা সত্যিকারে সাহায্য করতে পারবে একজন অ্যাটর্নি, আর কেউ না। এবং আমাদের যে বাংলা যে গণমাধ্যমগুলো আছে এবং টেলিভিশন, তারা কিন্তু অনেক তথ্য প্রচার করছেন, আপনি যেভাবে আপনার টেলিভিশনে প্রচার করছেন, এই নূপুর চৌধুরীর শোতে প্রত্যেকেই এবার প্রচার করছেন। কিন্তু এর বাইরেও যেহেতু মানুষ সোশ্যাল মিডিয়া থাকছেন, ফেসবুক দেখছেন, এইসব কারণেই এই অপপ্রচার ব্যাপক আকারে হচ্ছে, মানুষের মধ্যে বিরাট একটা আতঙ্ক কাজ করছে। এবং আমি যেটা বললাম, যে মানুষ যেহেতু যারা এইভাবে আসছেন, বিশেষ করে বর্ডার দিয়ে, এমনকি যারা ভিজির ভিসায় এসে এখানে থাকতে চাচ্ছেন বা থাকছেন, তারাও কিন্তু অনেক টাকা খরচ করে আসছেন। তাদের জন্য এটা বিষয়টা অনেক এমনিতেই আসলে আতঙ্কের, যে কোনোভাবে সে যদি ধরা পড়ে, তাই না, তাহলে তার কি অবস্থাটা হবে।
সে দেশে ফিরে যাওয়া মানে কি তার জীবনটাই আরো আরো ভয়াবহ অবস্থা চলে যাওয়া, তার অর্থনৈতিক একটা ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়া। তো এই বিষয়গুলো যার মধ্যে আছে তাকে কিন্তু আতঙ্কিত থেকে ফিরে আসাটা এত সহজ না। এখন উপায় একটাই, একজন সঠিক অ্যাটর্নির মাধ্যমে তাকে পদক্ষেপ নেওয়া। এবং এবং অ্যাটর্নি বলছেন যে কাজও করা যাবে এবং কিভাবে করা যাবে ডিটেইল বিষয়গুলো কিন্তু অ্যাটর্নিরা বলে দিচ্ছেন। এবং যারা যারা বিশেষজ্ঞ আছেন, যারা এই সেক্টরগুলো নিয়ে কাজ করছেন, ফৌজিয়া বা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন, তিনি ভালো আরো আরো বলবেন, তিনি একটু ব্যাখ্যা দিয়েছেন ওনার আসা আগ পর্যন্ত। আমরা যেটা দেখছি যে মানুষের মধ্যে যে এক বিরাট আতঙ্ক আসছে, এটা থেকে দূর করতে হবে। দূর করতে হলে যারা বিশেষজ্ঞ তাদের কথা শুনতে হবে। আর সবার কথা শুনলে, সবার কাছে ফোন করলে, ফোনে সবার সাথে এই বিষয় নিয়ে কথা বললে আতঙ্ক খালি বাড়বেই, কমবে না। আপনি শুধু আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, দেখবেন উনি আপনাকে একটা সঠিক পরামর্শ দিবেন। আমার বিশ্বাস এইভাবে আগাইলে আমরা সবার জন্য ভালো হবে। না, সেটাই। এবং আমি এই প্রফেশনালদের নিয়ে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করছি, এবং সবশেষে উপসংহারে আমি একটি কথাই বলি, ভাই যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ তার কাছ থেকে তথ্যটি নিন, তার কাছ থেকে উপদেশ শুনুন। তার কারণটি হচ্ছে একজন অ্যাটর্নি হয়েছেন, পড়াশোনা করে অ্যাটর্নি হয়েছেন, সার্টিফিকেট নিয়েছেন, কিন্তু আমরা কমিউনিটিতে আমরা সব বিষয়ে অভিজ্ঞ মানুষ, আইন বিষয়ে অভিজ্ঞ মানুষ, ট্যাক্স নিয়ে জানি, সবাই সব বিষয়ে জানি। তো যারা ভালো, কিন্তু আপনি উপদেশ দিতে যখন যাবেন, একজনকে অ্যাডভাইস দিতে যাবেন, তখন গ্রাউন্ডটি অনেক শক্ত হতে হয়, যে কিসের ভিত্তিতে আপনি তাকে সেই অ্যাডভাইসটি দিচ্ছেন, কারণ সেটি তো হয়তো তার জীবনের মোড় পাল্টে দিতে পারে। আমি ফৌজিয়া আপার কাছে আবার একটু যেতে চাই, যে আপনি খুব সুন্দর করে যে মানুষগুলো স্বপ্ন, সবারই স্বপ্ন, পিনাকি দাও খুব সুন্দর করে বললেন, যারা আমরা আমেরিকায় আসি তাদের একটি স্বপ্ন, এ দেশটিই আমার এখন, এ দেশেই আমি স্থায়ীভাবে বসতি করতে চাই। টাকা পয়সা খরচ করে এসেছে, সেটি যেমন অনেক বড় ফ্যাক্টর, সেই সাথে আরো একটি ফ্যাক্টর যে আমার পরের প্রজন্মের জন্য যে একটি উন্নত বিশ্বে আমার পরের প্রজন্ম বেড়ে উঠবে, এই প্রত্যাশা, এই স্বপ্নটিও অনেকের থাকে। তো এ দেশটি ছেড়ে কেউ যেতে চায় না, আর এভাবে তো আরো কেউ নয়। ফৌজিয়া আপা, এই মুহূর্তে আপনি কি ধরনের উপদেশ দিচ্ছেন কিংবা কি ধরনের পরামর্শ দিচ্ছেন আপনার যারা আছেন কিংবা আমাদের যারা কমিউনিটিতে আছে তাদের জন্য? আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো যে একটুখানি প্যানিকটা কমানোর জন্য কিছু কথা বলবো। এই দেশে এখন ট্রাম্প যে কাজটা করছে, যেই এক্সিকিউটিভ অর্ডার গুলো দিচ্ছে, ট্রাম্প যে আইনটা ব্যবহার করছে এই ক্ষেত্রে, বা যে আইনের সে হুমকি দিচ্ছে, সেটা একটা স্লিপিং ল, একটা এন্টি ইমিগ্রেশন ল বিল ক্লিনটন পাশ করিয়ে গেছে। বিল ক্লিনটন যখন এই লটা পাশ করিয়েছিল, লটার নেচার ছিল যদি একজন ট্যাক্সি ড্রাইভার আনডকুমেন্ট মানুষকে ড্রাইভ করে নিয়ে যায়, লাইসেন্স বাতিল হয়ে যাবে। যদি ব্যবসায়ী তাকে হায়ার করে, তাহলে তার ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হবে, প্লাস তাকে $20,000 জরিমানা দিতে হবে নিউ ইয়র্ক স্টেটে। এবং যদি কোনো ডাক্তার তাকে দেখে, তাহলে ডাক্তারের লাইসেন্স বাতিল করে দিবে। যদি কোনো বাড়িওয়ালা তাকে ভাড়া দেয়, তাইলে সেই বাড়িওয়ালার উপরেও পানিশমেন্ট চলে আসবে। এরকম একটা অ্যান্টি ইমিগ্রেন্ট ল যখন পাশ করাইছিল, তখন 6 মিলিয়ন লোক রাস্তায় এসেছিল। ড্রাম ওয়ান অফ দ্য অর্গানাইজেশন তখন রাস্তায় নেমেছিল তাদের সাথে। 6 মিলিয়নের আমরাও একটা অংশ ছিলাম। জ্যাকসন হাইটের ব্যবসায়ীরা গামছাতে টাকা বেঁধে এনে ড্রামের মধ্যে ঢেলে দিছে, মানুষকে যেন আমরা ভেহিকেল দিয়ে নিয়ে যেতে পারি মূল মার্চে। এরকম অবস্থা হয়েছিল, কারণ আনডকুমেন্টেড মানুষ ছাড়া তখন জ্যাকসন হাইটের বিজনেস চালানো সম্ভব ছিল না, কর্মচারী সব ছিল আনডকুমেন্টেড। তো 2006 সালে সেই লটা স্লিপিং ল হয়ে গেছে। এত বড় অ্যাকশনের পরে ওই লটাকে কার্যকরী করতে পারে নাই বিল ক্লিনটন। এটা তো বিল ক্লিনটনের কথা, যাকে আমরা বাংলাদেশের অন্যতম বন্ধু ভাবি, নাইস এন্ড সোবার ভাবি। ওবামা 3 মিলিয়নের মতো লোক ডেপুট করেছে। ওবামাকে ডেপুটেশনের চেয়ারম্যান বলে আমরা টেক্সাসে একটা প্রতিবাদ করেছিলাম, যেখানে আমি প্লাকার্ড নিয়ে টেক্সাসের একটা পার্কে দাঁড়িয়েছিলাম যে ওবামা হলো ডেপুটেশনের চেয়ারম্যান। এবং পরবর্তীতে ওবামা আমাদের কাছ থেকে একটা পিটিশন নিজে হাতে নেয়নি, বলছে ড্রাম আমাকে ডেপুটেশনের চেয়ারম্যান বলছে, আমি আপসেট তাদের উপরে। কি লেভেলের কাজ আমরা করেছিলাম ওবামার বিরুদ্ধে, এবার বুঝেন যে একজন প্রেসিডেন্ট জানে কোন অর্গানাইজেশন তাকে ডেপুটেশনের চেয়ার বলছে। এই লেভেলের আন্দোলন আমরা ওবামার বিরুদ্ধে করেছি। বাইডেন প্রতিদিন ডেপুট করেছে, এবং বাইডেনের ডেপুটেশনও ওবামার কাছাকাছি ডেপুটেশন। ট্রাম্প যেটা করছে, গতবারের থেকে এইবার ট্রাম্প তার ক্যাবিনেটে অনেক খারাপ লোক হায়ার করেছে, অনেক খারাপ পরিষদ নিয়েছে, যেটা সে শুধু এখন বলাতে থাকবে না, টুইটারে থাকবে না, এটাকে অ্যাক্টিভ ভাবে কার্যকর করার জন্য তার হাতে লোক আছে। ট্রাম্প ডেপুটেশনকে ডাবল করে দিয়েছে।
যেই মনে করেন ৩১১ জন লোক প্রতিদিন অ্যারেস্ট হইতো, সেখানে ৬১১ হচ্ছে। আসলে ৬১১ জন লোক প্রতিদিন ডেপুট হতো বাইডেনের সময়, যেটা ট্রাম্প বাড়িয়ে এটাকে ১১০০ পর্যন্ত নিয়ে গেছে। গত রবিবারে সবচেয়ে বড় সংখ্যার মানুষ অ্যারেস্ট হয়েছে, যেটা ১১০০। এখন এই যে জিনিসটা হচ্ছে, এটা তো রোজ রেগুলার হোমল্যান্ড সিকিউরিটির কাজ, আইসের কাজ। আইসের কাজটাকে তখন এত বাজনা বাজানো হয় নাই। বাইডেন বলে নাই কোনোদিন কি পরিমাণ ডেপোর্ট করছে, কেন ডেপোর্ট করছে, কাকে ডেপোর্ট করছে। কিন্তু ট্রাম্প বলছে। হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান এখন প্রতিদিন বলে বেড়াচ্ছে, যার জন্য প্যানিকটা স্পেয়ার্ড হয়ে গেছে। কিন্তু যে জিনিসটা তারা করছে সেটা হলো ডিভিড অ্যান্ড রুল অ্যান্ড উইন, একটা কথা থাকে, ডিভিড অ্যান্ড রুল অ্যান্ড উইনে তারা গেছে। তারা প্রথমে বলছে যে আমরা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে, যারা কনভিক্টেড হয়েছে, ফেলোনি ছিল, আমরা তাদেরকে শুধু খুঁজে খুঁজে অ্যারেস্ট করছি। এবং ট্রাম্প গুয়েন্তানামো বেতে ৩০,০০০ বেডকে রেডি করেছে, যেখানে সে এই মানুষগুলাকে পাঠিয়ে দিবে, যেটা দুনিয়ার সবচেয়ে ওয়ার্স জেলখানা। তো এটা তো একটা আতঙ্ক তৈরি করবে মানুষের মনে, যখন শুনছে যে মানুষকে নিয়ে তার দেশে পাঠাবে না। বলছে যার নামে কোনো রকমের ফেলোনি আছে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, তাকে সে দেশে ফেরত দিবে না, তাকে সে গুয়েন্তানামো বেতে পাঠিয়ে দিবে। তারপরে বলছে যে ডিপোর্টেশন যাদের আছে, আমাদের ম্যাক্সিমাম মানুষ যারা পুরোনো দিনে এসেছিল, যাদের কাগজপত্র হয়নি, তাদের নামে রিমুভাল প্রসিডিং যেটা বলে, সেরকম একটা জিনিস থাকে। সেটা অনেক পুরনো হয়ে গেছে, কেউ হয়তো ভুলে গেছে, কেউ হয়তো জানেই না তার নামে যে ডেপুটেশন অর্ডার আছে, তার এটর্নি তাকে কোনোদিন বলে নাই। সেই মানুষগুলা কে আলাদা করেছে, বলছে তাদেরকে ধরবে। আবার বলছে যারা গত ২ বছরের মধ্যে এসেছে, আমি তাদেরকে ধরবো। তো এইভাবে আমাদের 11 to 14 মিলিয়ন মানুষ আমরা যারা আনডকুমেন্ট আছি, আমাদেরকে ছোট ছোট বক্সে ফেলছে। ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের আছে, আমরা বলছি ও এখন তো ক্রিমিনাল ধরছে, আমি না। তারপর বলবো তারপর তো ডিপোর্টেশন ধরবে, আমি না। তারপর বলবো এখন তো ২ বছর ধরতেছে, আমি না। কিন্তু পর্যায়ক্রমে আমি পর্যন্ত কিন্তু চলে আসবে। তাই আমি সবাইকে বলবো, লড়াইটা আমাদের সবাইকে করতে হবে। আমরা কাউকে ক্রিমিনাল বলতে পারি না। ট্রাম্প, যিনি এখন এই দেশের প্রেসিডেন্ট, সে নিজে নিউ ইয়র্কের কোর্টে অপরাধী হিসাবে বিবেচিত হয়েছে, এবং ১৬০০ মানুষ যারা ক্যাপিটালকে ভ্যান্ডালাইজ করছে, ৬ জন পুলিশকে হত্যা করেছে, তাদেরকে সে ক্ষমা করেছে। সো ক্রিমিনালের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। আমি একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি, সেও পড়ে গিয়েছে, সে বলল আমি তাকে ধাক্কা দিয়েছি, সে আমার নামে পুলিশ কল দিল, আমি কনভিক্টেড হয়ে গেলাম। আমাকে বলবে যে ও কাজী ফৌজিয়া তো এখন থেকে ক্রিমিনাল, সুতরাং তাকে ডিপোর্ট করে দাও। সো ক্রিমিনালের কোনো সংজ্ঞাতে আমরা না যাই। শুধু সিরিয়াসলি যারা ন্যাশনাল সিকিউরিটির জন্য হার্ম, যারা মানুষের জন্য হার্ম, লাইক এ সিরিয়াল কিলার, লাইক এ বড় বড় গ্যাংয়ের সদস্য, তাদের ব্যাপারে আমরা আলাদা চিন্তা করতেই পারি। কিন্তু আর বাকি ইমিগ্রেন্টদেরকে, মাইগ্রেন্টদেরকে ক্রিমিনাল বলা বা ক্রিমিনাল ভাবা এবং তাদেরকে আলাদা করা, নিজেকে সেফ ভাবা, এই জিনিসটা আমাদেরকে প্রথমে বন্ধ করতে হবে। আমাদেরকে মিলে লড়াই করতে হবে। লড়াইটা কিভাবে করবো? আমরা কি এখন আইসের সাথে গিয়ে লড়াই করব, মারামারি করব? না। আইসের নেচারটা প্রথমে আমি একটু খুব দ্রুত বলতে চাই। আইসের নেচারটা হলো, আইস সবসময়ই জনবহুল এলাকাতে রেড করতে যায় না। জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজাতে কখনো সে রেড করবে না। জামাইকা হিল সাইডে সাগরের সামনে বা প্রিমিয়ামের সামনে সে রেড করবে না। সে ভোর রাতে আসে। ৩টা থেকে ৬টার মধ্যে আইস রেড হয় মানুষের বাড়িতে। এখন পর্যন্ত তারা বাড়িতে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ নির্দিষ্ট ব্যক্তিকে ধরতে নির্দিষ্ট ছবি নিয়ে যাচ্ছে, যেটা রুবা আপা বলল। এইটা হলো তার এখনকার নেচার। তার নেচার পাল্টাইতে পারে, ওয়ার্ক প্লেসে যাইতে পারে। সে ওয়ার্ক প্লেসে যাবে, একটা মানুষের ওয়ার্ক প্লেসে যাবে না। সে যখন জনগণ নিয়ে ওয়ার্ক প্লেসে যাবে, বড় জায়গায় রেট দিবে, লাইক এ ওয়ালমার্ট, লাইক এ যেসব জায়গায় ব্যাক লটে অনেক আনডকুমেন্টেড মানুষ কাজ করে, সেখানে যাওয়ার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস হলো, আইস জনপ্রতিরোধকে ভয় পায়। কারণ হলো, আইস কখনোই আজ পর্যন্ত 99% কেসে ওয়ারেন্ট নিয়ে আসে না। এই যে ওয়ারেন্ট নিতে কোর্টে যাবে, জজকে মোকাবেলা করবে, এত সময় আইসের কাছে নেই। সে হয় ফেক ওয়ারেন্ট নিয়ে আসে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট বলে, জুডিশিয়াল ওয়ারেন্ট সে নিয়ে আসে না। সুতরাং ওয়ারেন্টের প্রশ্নই আসে না, সে কখনো আজ পর্যন্ত নিয়েই আসে নাই, আমরা কোনোদিন শুনিই নাই। তার মানে আপনি দরজা না খুললে আপনি নিরাপদ। গড়ের বাচ্চা থেকে বুড়া পর্যন্ত নো ইওর রাইট জানতে হবে। বাচ্চা থেকে বুড়াকে জানতে হবে দরজা এখন খোলা চলবে না। একটা কথা মনে রেখেন, নির্দিষ্ট ব্যক্তিকে ধরতে নির্দিষ্ট ওয়ারেন্ট নিয়ে যদি আসে, নির্দিষ্ট বাড়িতে যদি ৫ জন আনডকুমেন্টেড মানুষ থাকে আর ক্রস ইয়েতে পড়ে যায়, এক্সামিনেশনে পড়ে যায়, কোলাটেরাল অ্যারেস্ট করতে পারে। সুতরাং কোনো রকমের রিস্ক নেবেন না। যেটা রুবা আপা বলল, 99% যে 1% রয়ে গেছে, সেই 1% ক্ষেত্রেও যদি দরজার নিচ দিয়ে আপনারা দেখেন,
আপনার সেটা জুডিশিয়াল ওয়ারেন্ট, দেখবেন জজের সাইন আছে কিনা, হ্যাঁ জুডিশিয়াল ওয়ারেন্ট, নাম মিলছে কিনা, ডেট অফ বার্থ মিলছে কিনা। যদি মিলে যায়, এভরিথিং যদি 100 মিলে যায়, দরজাটা আস্তে করে খুলবেন, নির্দিষ্ট ব্যক্তিকে দরজার বাইরে বের করে দিবেন, আর তাকে বলবেন তুমি যাও, আমরা তোমাকে সিস্টেমে খুঁজে বের করে লয়ার ধরে তোমাকে বের করার চেষ্টা করবো। বাড়ির বাকি মানুষকে অনিরাপদ করবেন না। বাড়ির ভিতরে ঢুকতে গেলে আইসের হাউসের জন্য সার্চ ওয়ারেন্ট লাগবে, যেটা তারা প্রশ্নই আসে না নিয়ে আসবে। সুতরাং দরজা খুলবেন না। ফার্স্ট অফ অল, ওয়ারেন্ট মিলে গেলে দরজা খুলে নির্দিষ্ট ব্যক্তিকে বাইরে দিবেন, দরজা খুলবেন না। কাজের জায়গায় যদি আপনার আইস আসে, আপনার স্টোরেজে যাওয়ার অধিকার তার নাই, আপনার মালপত্র যেখানে রাখেন সেখানে তার অধিকার নাই। সুতরাং সামনে যদি কাজের জায়গায় আইস আসে কাউকে খুঁজতে, ম্যানেজার অথবা মালিক বা সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার যিনি আসেন তার সাথে কথা বলে তাকে বিজি রাখবেন। বাকি নির্দিষ্ট মানুষটাকে পিছন দিয়ে বের করে দিবেন। কাগজপত্র ছাড়া সমস্ত কর্মচারীদেরকে পিছন দিয়ে বের করে দিবেন যে কোনো ভাবে। সবার ব্যাকইয়ার্ড, যেটাকে আপনারা বলেন ফায়ার এক্সিট, এখন ফ্রি রাখবেন। কোনো ফায়ার এক্সিটে মালামাল রাখবেন না, কোনো ফায়ার এক্সিটে ব্লক করবেন না। যদি কোনো বড় বিল্ডিং এ আইস আসে, কোনোভাবে তার জন্য দরজা খুলবেন না। বিল্ডিং এ অনেক মানুষ আনডকুমেন্ট থাকতে পারে, আইসের জন্য দরজা খুলবেন না। আর আপনারা যেটা চেষ্টা করবেন, নেইবারকে ডাকবেন, ফোনে বলবেন নেইবার যেন আসে, নেইবার যেন আইসার ডিমান্ড করে লিভ মাই নেইবার অ্যালোন, লিভ মাই নেইবার অ্যালোন। 4টা-5টা মানুষ চ্যান্ট শুরু করবেন, আব্বা ডাইকা চলে যাবে। আমরা এরকম করছি। গত ট্রাম্পের সময় আমাদের 2টা মেম্বার পরিবারকে এইভাবে আমরা সেভ করছি। আপনার অধিকার সম্পর্কে জানুন কাগজ এখন সর্বত্র বিলি হচ্ছে। আমরা 10,000-এর মতো বিলি করছি। ওকাসিও কর্টেস করতেছে, অ্যাসেম্বলিম্যানরা করতেছে। একটা জোগাড় করেন, হাতে রাখেন, পড়েন। আপনার কনস্টিটিউশনাল রাইট আপনাকে চুপ থাকার অধিকার দিছে, আপনাকে দরজা না খোলার অধিকার দিছে, আপনাকে লয়ার ডিমান্ড করার অধিকার দিছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ভুল তথ্য সমাজে প্রচারিত হইতেছে, সবাই বলতেছে আইস যদি আইডি চায়, আইডি নাকি দেখাইতে তারা বাধ্য না। এটা ভুল। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক সিটিতে যদি আইডি চায় আপনি দেখাইতে বাধ্য না, এটা নিউ ইয়র্কের সিটি রুল। বাট আইস হলো ফেডারেল এজেন্ট, আপনি তাকে আইডি দেখাবেন যদি দেখাইতে হয়, কিন্তু রাইট টু রিমাইন সাইলেন্ট, আপনি চুপও থাকবেন। আইডি দিবেন কিন্তু চুপ থাকবেন। ফেক আইডি দিবেন না, ফরেন আইডি দিবেন না। একটা কথা মনে রাখবেন, ফেক আইডি দিবেন না, ফরেন আইডি দিবেন না। প্রপার আইডি থাকলে দিবেন, নাইলে চুপ থাকবেন। ক্রস রাস্তায় যদি আল্লাহ না করে পড়ে যান, একদম চুপ থাকবেন। রাইট টু রিমাইন সাইলেন্ট মানে বোবা আপনি, আপনি কথা জানেন না, ইংলিশ জানলেও বলবেন না, কন্টিনিউয়াসলি লয়ারের ডিমান্ড করবেন। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস আপনাদেরকে বারবার বলবো, যদি কোনো আনডকুমেন্ট মানুষ দল বেঁধে আরো অনেকজন মানুষের সাথে থাকেন, যদি সেই বাড়িটা পুরাপুরি সুরক্ষিত না থাকে, যে যে কেউ দরজা খুলে দিতে পারে, যে কোনো সময় দরজা কেউ খুলতে পারে, ফরেন আইডেন্টিটি, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট একটা নির্দিষ্ট সুন্দর প্যাকেট করে বিশ্বস্ত জায়গায় রেখে আসেন, নিজ বাড়িতে রাখবেন না। আপনাকে যদি অ্যারেস্ট করে, আপনার সাথে যদি ওই জিনিসগুলো পেয়ে যায়, তাহলে আপনাকে ডিপোর্ট করা তার জন্য পানির মতো সহজ। আর যদি না পায়, তাহলে আপনাকে ডিপোর্ট করতে গেলে তার ট্রাভেল ডকুমেন্ট লাগবে, যেটার জন্য সময় লাগবে। আর ওই সময়ের মধ্যে আপনাকে কেউ একজন অ্যাটর্নি ধরে বের করতে পারবে। আর ওই যে একটু আগে একটা কথা বললেন পিনাকিদা এবং আপনি, যে লয়াররাই দিতে পারে সঠিক পরামর্শ, দুঃখজনক হলো এই লয়াররাই এখন সবচেয়ে বেঠিক পরামর্শ দিতেছে। প্রতিটা লয়ারের শো যখন দেখি, এখন আসেন, এই মুহূর্তে আসেন, তাড়াতাড়ি আসেন, কোনো একটা আন্ডার আপনি চলে যান, কোনো একটা পেন্ডিং এ আপনি চলে যান, নইলে আপনার এই হয়ে যাবে। ট্রাম্পের প্রথম এক্সিকিউটিভ অর্ডারটা হলো স্পাডাইট ডিসিশন, স্পাডাইট রিমুভাল। গত 2 বছরে যারা আসছে, তারা যদি আবেদন করে, তাদেরকে দ্রুত ডিসিশন দিবে, দ্রুত রিমুভাল দিবে, তারা কোনো কোর্ট পাবে না। অ্যাসাইলামের ক্ষেত্রে ক্রেডিটেবল ফিয়ার পাইতে হয়। ক্রেডিটেবল ফিয়ার হলো আপনার নিজ দেশে ফেরত গেলে আপনার জীবন হুমকির সম্মুখীন হবে। এইটা যদি আপনি প্রুফ করতে না পারেন, তাহলে অ্যাসাইলাম অ্যাকসেপ্ট করে না। মানে অ্যাকসেপ্ট মানে অ্যাপ্লিকেশনটাই অ্যাকসেপ্ট করে না। সেই সুযোগটা নিয়ে তারা এক্সপার্টাইট ডিসিশন করতেছে। তোমার লাইফ হার্ম না, সুতরাং তুমি যাও। আরেকটা জিনিস, বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, ছাত্র অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। আপনারা যারা আসছেন, আওয়ামী লীগ সরকারের আমলে আসছেন, এখন আপনাদেরকে ক্রেডিটেবল ফিয়ার না দেওয়া তাদের জন্য পানির মতো সহজ। তারা বলে যে পিস লরিয়েট পিস নিয়ে আসবে, সুতরাং ফেরত যাও। সুতরাং আপনি ক্রেডিটেবল ফিয়ার পাচ্ছেন না, কি করবেন তখন? আপনাকে রিমুভাল করে দিবে। সুতরাং লয়ারের কথা শুনে লয়ার অফিসে দৌড়াদৌড়ি না করে বাদ বাকি যেগুলা বলছি সেগুলা করেন। দিনের শেষে
রাত আসে, আবার রাত্রের শেষে দিন আসে। এটা প্রাকৃতিক নিয়ম। এটা প্রকৃতির রুল। এই অন্ধকার থাকবে না। ট্রাম্প ৪ বছর থাকলে যে ৪ বছরই আমাদের জীবন তামা করে ফেলবে, এটা থাকবে না। কারণ ভালো অ্যাডভোকেট যারা, ভালো অ্যাডভোকেসি গ্রুপরা কোর্টে ছুটাছুটি করতেছে, লসুট করতেছে। আমরা যারা আন্দোলন করি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরাও রাস্তায় নামবো অচিরে। সুতরাং তাকে আমরা প্রতিহত করব। আর যতক্ষণ প্রতিহত না করছি ততক্ষণ নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করবেন। তার পাশাপাশি আপনার বাড়ির লোকের নিরাপত্তা নিশ্চিত করবেন, প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করবেন। এইভাবেই আমরা বাঁচতে পারবো এই বিপদ থেকে। খুব সুন্দর করে বলেছেন, আমি মুগ্ধের মতো শুনছিলাম কাজী ফৌজিয়া। তবে দিন শেষে আমি সবসময় একটু পেশাদার বিশেষজ্ঞ মানুষেরই মতামত নিতে বলি। আপনি যেহেতু ফাইট করছেন যারা কাগজপত্রবিহীন, আপনার এক ধরনের মতামত থাকবে। অবশ্যই অ্যাটর্নিদের আমরা কথা বলি, আমি কিংবা পিনাকিদা কিংবা যে কেউ, তারা আমাদের জন্য হয়ে কোর্টে কথা বলতে পারবেন। কারণ লিগাল প্রসিডিওর মধ্যে দিয়ে যেতে হয়, তো আমি ধরেন গিয়ে তো তার জন্য ফাইট করতে পারবো না কোর্টে, হয়তো অ্যাটর্নি। তবে ওইটাই বলছি যে যারা ফাইট করার তারা করবে, কিন্তু কিছু কিছু লয়ার এখন পয়সা কামানোর জন্য প্যানিকও তৈরি করছে। আমি সবাইকে বলি না, আমি বলছি কিছু। আবার ওই বাকি কিছুরাই জনগণকে রক্ষার জন্য অলরেডি লসুট করে যাচ্ছে একটার পর একটা। যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা সেটিরও বিরোধিতা করি। যারা এখন বিজনেস করার জন্য বেশি বেশি আতঙ্ক, আমি এই কারণেই কৃত্রিম কিংবা আরোপিত শব্দটি যুক্ত করেছিলাম শুরুতে, যে আতঙ্কটি কি সত্যিকার অর্থে না কিছু কিছু আরোপ মানে আরোপিত করা হচ্ছে, কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে। রুবাইয়া রহমান, আপনার কাছে আমি যেতে চাই, কারণ আপনি এমন একটি গ্রুপের সাথে কাজ করেন, আপনি বলছিলেন যেটি আসলে সত্যিকার অর্থে আমরা স্বাভাবিক মানুষ যারা, তারাই এত আতঙ্কিত, আর যারা একটু ঠিকভাবে মনের ভাবটি প্রকাশ করতে পারছে না, তারা কিভাবে ফাইট করবে? তাদের জন্য কিভাবে পরামর্শ আপনি দিবেন? তাদের পরিবারের জন্য এই মুহূর্তে কি পরামর্শ থাকবে? সেটাই আমাদের জন্য এটা একটা ডাবল চ্যালেঞ্জ, কারণ আমরা অলরেডি এইসব ফ্যামিলি অনেক স্ট্রাগলের মধ্যে থাকে। হয়তো অনেক সময় তারা সময়ই পায় না লয়ারের কাছে যাওয়ার, বাচ্চাটাকে নিয়েই তারা বেশি ব্যস্ত থাকে, কিন্তু এই মুহূর্তে তারা খুবই একটা দিশাহারা অবস্থার মধ্যে আছেন। এবং আমরা চেষ্টা করছি তাদের যেরকম আমাদের ফৌজিয়া আপা বললেন যে অবশ্যই এই জিনিসগুলি, যে লয়ারের কাছে যাওয়া তো অনেক পরের কথা, কিন্তু ইমিডিয়েট সময়টায় যাতে তাদের এই বিপদগুলি তাদের টাচ করতে না পারে, সেজন্য তাদের রাস্তায় কিভাবে চলাচল করতে হবে, বাসার ভিতরে কিভাবে থাকতে হবে, এই জিনিসগুলি কিন্তু আমরা তাদের সাথে শেয়ার করছি। কিন্তু অনেক সময় তারা এত ভয় পাচ্ছেন যে তারা বেরিয়ে এসে যে আমাদের কাছে পর্যন্ত আসবেন এটাও করতে পারছে না, বা ওনাদের বন্ধুরা একরকম কথা বলছেন, আমরা একরকম কথা বলছি, একটা কনফিউশনের তৈরি হচ্ছে। সুতরাং আমরা চাই নূপুরের এই অনুষ্ঠানের মতো অনুষ্ঠান বারে বারে হোক। আমরা বারে বারে বলি যেন এই কথাগুলো তাদের মাথায় গেঁথে যায় যে হ্যাঁ, আমাদের কিছু করার আছে, এমন না যে আমাদের সব শেষ হয়ে গেছে। আইসের এই অভিযান আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, এবং এটার জন্য আমাদের সাবধানতা নিতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এটাই বারবার তাদের মাথার মধ্যে রাখতে হবে। প্যানিকড হয়ে আমি দরজা খুলে দিয়ে নিজেকে এক্সপোজ করলাম, ছেলে মেয়েকে এক্সপোজ করলাম, তাহলে তো সবই শেষ হয়ে গেল। কিন্তু আমরা যেমন আমার একটা অটিস্টিক বাচ্চাকে নিয়ে স্ট্রাগল করি, ফাইট করি, ঠিক তেমনই আইসের সামনেও আমাদের ফাইট করতে হবে। আপনারা বাবা মা যখন এদেশে এসেছেন আপনার বাচ্চার কারণে, আপনারা অলরেডি জানেন যে বিরাট একটা যুদ্ধ আপনারা মোকাবেলা করছেন। এই যুদ্ধের সাথে আইসের যুদ্ধ এখন আমাদের সাথে অ্যাড হয়েছে। সুতরাং আমরা আছি আপনাদের পাশে, আপনারা ভয় পাবেন না। আপনাদের যেমন আমাদের লয়ার কিছুক্ষণ আগে বলে গেছেন যে একটা এমার্জেন্সি নাম্বার মুখস্থ রাখেন, একটা নাম্বার অন্তত মুখস্থ রাখেন যাকে আপনি ফোন করতে পারবেন। কিন্তু সে তো হচ্ছে যখন ধরে নিয়ে যাবে, কিন্তু অ্যাভয়েড করেন, চেষ্টা করেন যাতে আপনাকে ধরে না নিয়ে যেতে পারে, এবং সেটার জন্য কিন্তু যথেষ্ট উপায় রয়েছে। আইস আপনার সামনে আসলেই যে আপনাকে ধরে নিয়ে যেতে পারবে তা নয়, এবং আপনার রাইট টু রিমেন সাইলেন্ট, চুপ করে থাকার যে অধিকার, এটা অনেক বড় অধিকার। আপনাকে যদি সে আইডেন্টিফাই করতে না পারে, সে আপনাকে নিতে পারে না। সুতরাং চুপ করে থাকার একটা বেনিফিট আছে, এটা আপনি অবশ্যই প্র্যাকটিস করেন। ভয় পেয়ে কথা বলা আরম্ভ করেন না, বা আপনি বলেন না যে হ্যাঁ আমার ক্রিমিনাল রেকর্ড নাই, বা আমি তো এই, আমি তো সেই, বা আমার কেস পেন্ডিং আছে কিন্তু আপনার হাতে কোনো কাগজ নাই। এরকম সিচুয়েশন বা এরকম কনফিউশনে থেকেন না। আপনি যেটাই জানেন না কেন প্রথমে মনে করবেন যে আপনার পরিবারকে আপনার রক্ষা করতে হবে। এই চিন্তাটাই আপনাকে সাহস যোগাবে।
আপনি সাহস নিয়ে চলুন এবং স্কুলে বাচ্চাদের দেওয়া বন্ধ করেন না, কারণ তাদের যেতে হবে, আনতে হবে। তার জন্য আপনারা একটা সাবধানতা রাখেন। যদি এমন হয় যে একটা গ্রুপে বাচ্চাদের পাঠাচ্ছেন এবং একজন ডকুমেন্টেড মানুষ যার গ্রিন কার্ড বা সিটিজেনশিপ আছে তাকে অ্যাসাইন করেন যে বাচ্চাদের আনা নেওয়া সে করলো। মানে মোট কথা একটু প্রিপেয়ার্ডনেস থাকা, একটু তৈরি হওয়া যে এই সামনের দিনগুলি হয়তোবা এই যে ট্রাম্পের ফার্স্ট 100 ডেজ বা এর মধ্যে যে সময়টা যাচ্ছে, এই সময়টার পরে ল সুটগুলিও অনেক দাঁড়িয়ে যাবে। আমাদের ড্রামের মতো আরো অনেক অ্যাডভোকেসি গ্রুপ দাঁড়িয়ে যাবে, যখন হয়তো আমাদের এই ভালনারেবল ফ্যামিলিগুলির জন্য অনেকটা জীবন সহজ হয়ে আসবে। সুতরাং আমরা সেই দিনটা পাওয়ার আগ পর্যন্ত নিজেরা সতর্ক থাকি, নিজেদেরকে নিজেরা রক্ষা করি, এটাই বলবো। নুপুর জি নুপুর আপনি পিনাকিদার কাছে যাওয়ার আগে জি রুবাই আপা যে কথাটা বললেন গুরুত্বপূর্ণ, আমি এই সংক্রান্ত একটা কথা বলতে চাই, জি 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 ভুলে যাই পরে। এই জন্য প্রতিটা আনডকুমেন্টেড প্যারেন্ট এখন স্কুল থেকে গার্জিয়ানশিপের যে ফর্মটা ফিল আপ করতে হয় এনে গ্রিন কার্ড অথবা সিটিজেন আছে এরকম নেইবার বা আত্মীয় স্বজনরে গার্জিয়ানশিপটা দিয়ে রাখবেন। কারণ নিউ ইয়র্ক সিটি সেঞ্চুয়ারি সিটি হিসাবে রিলিজিয়াস প্রতিষ্ঠান আর স্কুলে আজকে ঢুকতে দেওয়া হয় না। আমরা একটা ল পাশ করিয়েছিলাম স্কুলকে ইমিগ্রেন্ট সেফ জোন হিসাবে। সেই প্রতিশোধ নিতে তারা যেহেতু স্কুলে ঢুকতে পারবে না, কিন্তু স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে। হয়তো দাঁড়িয়ে থেকে কাউকে অ্যারেস্ট করবে না, ভয়ভীতি প্রদর্শন করবে যাতে আনডকুমেন্ট প্যারেন্ট স্কুলে বাচ্চা দিতে ভয় পায়। এটাকে অ্যাভয়েড করতে আপনারা ইমিডিয়েটলি যখন সোমবার স্কুলে যাবেন আপনার একটা ফর্ম চেয়ে এনে দ্বিতীয় মানুষটাকে ফিল আপ করে রাখবেন। আল্লাহ না করে এরকম দিন আসলে আপনি যেন বাচ্চাটাকে স্কুলে অন টাইমে আসতে পারেন। কারণ লিগ্যাল গার্জিয়ানশিপ ছাড়া স্কুল বাচ্চা দেয় না। পরে বাই চান্স যদি এসসিএস কে কল দিয়ে দেয়, বাচ্চা দিয়ে দেয়, অনেক ব্যাপার থাকতে পারে। সো সব সময় যেটা রুবা আপা বলল, এটা একটা যুদ্ধ আর এটা আমাদের মোকাবেলা করতে হবে বুদ্ধিমত্তা দিয়ে, মারামারি দিয়ে না। সুতরাং শুধু অটিস্টিক বাচ্চা না, প্রতিটা প্যারেন্ট যার কাগজপত্র নাই মানে গ্রিন কার্ড আর সিটিজেনশিপ নাই, তারা সেকেন্ড গার্জিয়ানশিপটা এক্ষুনি দিয়ে রাখবেন। যাকে আপনি বিশ্বাস করেন তাকে দিয়ে রাখবেন। খুব সুন্দর একটি তথ্য দিয়েছেন। এই প্রসঙ্গটি আমি তুলতে চেয়েছিলাম যে স্কুলে, কারণ বিভিন্ন জায়গায় এবিসি এনবিসি বিভিন্ন জায়গায় রিপোর্ট দেখা হচ্ছে যে তারা তো যে বাচ্চাগুলো ইংরেজি বলতে পারে না, অন্য ভাষায় কথা বলে, তাদেরকে টার্গেট করে করে তাদের অভিভাবকদের ধরা হচ্ছে। নিউ ইয়র্ক যেহেতু অনেকাংশে আমরা বলি যে কিছু লোকাল ল এর জন্য বেঁচে যায়, তারপরও ফেডারেল ল এর কাছে তো সিটি অনেক সময় বাধা তৈরি করতে পারে না। আমি একটু পিনাকি তালুকদার আপনার কাছে যেতে চাই। দুজনে খুব সুন্দর করে মন্তব্য করেছেন, কাজী ফৌজিয়া এবং রুবাই রহমান, এবং কিভাবে সাবধান থাকতে হবে এই মুহূর্তে। কারণ আমরা জানি, আমরা যখন যে কোনো নির্বাচনী, যে কোনো প্রেসিডেন্ট, তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, তিনি যাদের সন্তুষ্ট করে প্রেসিডেন্ট হয়েছেন তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবেনই। এটাই হচ্ছে তার নির্বাচনী প্রথম যে সময়টি, সেটি তার সেই প্রেক্ষাপটে একটু জানতে চাই। ট্রাম্পের প্রথম 1 বছরই আমরা যদি ধরি, আমরা ধরছিলাম 2 বছর হয়তো এত অস্থির থাকবে, কারণ মিড টার্ম ইলেকশন হওয়ার পরে অনেকটাই এটি আমি বলবো যে একটু ধামাচাপা পড়ে যাবে, কারণ তখন তার বিদায়ের সময় কিংবা মিড টার্ম কংগ্রেস কার হাতে যায় অনেক কিছু নির্ভর ফ্যাক্টর করছে। কিন্তু এই যে বর্তমান সময়টি একটু অস্থির, অশান্ত, অস্বস্তি কিংবা আতঙ্ক কিংবা যেভাবে আমরা বলি না কেন, এই সময় তথ্যকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটু সাবধান থাকতে পারবো, সে বিষয়ে আপনি যদি একটু পরামর্শ দিতেন কিংবা একটু টিপস দিতেন। আপনাকে আবারও ধন্যবাদ। আসলে আমরা আগে যে কথাটা বলছিলাম যে আমরা সবসময় কথা বলবো একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে জানবো, তথ্য জানবো। এই যে যেমন এই যে দুজন কথা বলছেন, ফৌজিয়া আপা এবং রুবাই আপা। ফৌজিয়া আপা তো 2 দশকের বেশি কাজ করছেন এই বিষয় নিয়ে ড্রামের মাধ্যমে, না? তারা অভিজ্ঞ, সেই কারণে উনি কিন্তু প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বলতে পারছেন একজন অ্যাটর্নি মতোই। এবং অ্যাটর্নি যেহেতু কোর্টে গিয়ে ফেসটা করতে পারছেন, ওনারা ওই আগের ধাপটা সুন্দরভাবে তারা গুছিয়ে দিতে পারেন। ফৌজিয়া আপাও এই বিষয়ে কাজ করছেন, রুবাই আপা তারও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছেন, বাচ্চাদের নিয়ে অনেক এই বিষয়গুলো নিয়ে যেহেতু তারা কাজ করছেন, তারা যে কাজ করছেন, আমার আপনার কাজটা কি? তাদের যে সুন্দর কাজগুলা গণমাধ্যমে তুলে ধরা। আমরা যখন এই সুন্দর তথ্যগুলা আমাদের গণমাধ্যমে তুলে ধরবো, তখন কিন্তু মানুষ একটা বিশ্বাসের জায়গা পাবে যে আমাদের এই লাইনে এইভাবে আগাতে হবে। খালি এর সঙ্গে তার সঙ্গে কথা বললে আপনি তথ্য পাবেন না। আমরা এই যে এই রুবাই আপা কিন্তু বলছেন, বেশিরভাগ মানুষ হয় কি সবার সঙ্গে কথা বলছে,
এবং সবার কাছ থেকে যে বাংলাদেশে যেমন সবাই ডাক্তার, সবাই ওষুধ দিতে পারে, এই ধরনের পরামর্শ যখন পায় তখন মানুষ বিচলিত হয়। আর যেহেতু বলছি আমি আগেও যে মানুষ যারা এই ধরনের ব্যবস্থাপনায় আসে, অনেকে যারা ইমিগ্রেন্টের মাধ্যমে আসে, মানে চেইন মাইগ্রেশনে আসছে, তাদের কিন্তু এমন পয়সা খরচ হয় না, শুধু বিমান ভাড়া দিয়ে চলে আসতে পারছে। কিন্তু যারা এভাবে আসছেন, যারা এসে কোনোভাবে এই ডকুমেন্টের সমস্যা হয়, মানে এই যে বর্ডার দিয়ে বা ভিজিট ভিসা আসেন, তাদের কিন্তু অনেক টাকা খরচ হয়, আমি আগে যেটা বলছি। এই কারণে তাদের আতঙ্কটা অনেক বেশি থাকে, এবং তারা যাতে এই আতঙ্কগ্রস্ত না হয় সেজন্য এই অভিজ্ঞ ব্যক্তিদের কাছেই যেতে হবে। আমি এটা বারবারই বলবো। এখন ট্রাম্পের প্রশাসনে আসি। ট্রাম্প নির্বাচনের আগেই বারবার ঘোষণা দিচ্ছে যে সে ইমিগ্রেশনের বিষয়ে কঠোর পদক্ষেপ নিবে, এবং এটা কিন্তু তার নির্বাচনের সবচেয়ে বড় এজেন্ডা ছিল। যে কারণে ট্রাম্পের মতো মানুষ, উনি ফৌজিয়া আপা বলছেন যে তার বিরুদ্ধে এত অভিযোগ হয়েছে, তারপরে সে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েছেন। মূল কারণটা কিন্তু ইমিগ্রেশন। কারণ আমরা দেখেছি যে বাইডেনের আমলে ব্যাপক আকারে এই আনডকুমেন্টেড মানুষ এসছেন। মানুষ খুব বিরক্ত, শুধু সাধারণ না, কিন্তু প্রত্যেক মানুষই বিরক্ত ছিল যে এইভাবে মানুষ আসছে। আবার এটাও সত্য, এই দেশটা কিন্তু একটা ইমিগ্রেশন বান্ধব কান্ট্রি বলা যায়, ইমিগ্রেন্ট বেসড কান্ট্রি। এই দেশে যদি এই ইমিগ্রেশনের ব্যবস্থাপনা না থাকে, এই দেশকে অর্থনীতি একদম ধ্বংস হয়ে যাবে। আপনি দেখুন এই গত 1 মাসে কি অবস্থা হচ্ছে। এখন অনেক জায়গায় মানুষ কাজ যাচ্ছে না, মানুষের কাজের লোক পাচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে কিন্তু বড় বড় সিটিগুলোতে। তো এই দেশে যদি এই ইমিগ্রেশনকে এভাবে বন্ধ করে দেওয়া হয়, এবং এই যে গত প্রায় কয়েকদিন ধরে এই অভিযানের যখন ব্যাপক প্রচার হচ্ছে, ট্রাম্প যেহেতু একজন কি বলা যায় আতঙ্কের মাস্টার, এইসব কারণে এখন এই ব্যাপক প্রচারের কারণে কিন্তু ইতিমধ্যে গত কয়েকদিন যদি আমরা 1 মাস দেখি, আমেরিকাতে আসার পরিমাণ অনেক কমে গেছে মানুষের। মানুষ যে একটা পদ্ধতি আগে যেভাবে আসছে সেভাবে কিন্তু এখন আসছে না, এম্বাসিতে যাচ্ছে না। অনেক দেশে এই ঘটনাগুলো ঘটছে, কারণ তারা ভাবতে পারছে না যে কি হবে, গিয়ে থাকতে পারবে কিনা, আসার পরে সে অ্যাসাইলাম করতে পারবে কিনা, তার ডকুমেন্ট আদৌ হবে কিনা, এই বিষয়গুলো তো অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে আতঙ্ক ছড়িয়ে তাদের এই লাভগুলো কিন্তু হচ্ছে। আর যেহেতু এই ফৌজিয়াপা বলছেন যে 3 মিলিয়ন শুধু পাঠিয়েছেন বাইডেন, দেখেন আমরা কিন্তু ওবামা, কিন্তু আমরা কিন্তু সেভাবে কিন্তু মানুষ সেভাবে জানে না। ওনারা যেহেতু কাজ করেন সেভাবে জানেন, বড় বড় পত্রিকাগুলো তো আসে, মানুষ তো আর সব পত্রিকা এইভাবে এত পড়ে না, মানুষ এত জানেও না। কিন্তু এখন আপাতত অ্যাটলিস্ট 1 বছর এইভাবে একটু সাবধান থাকতে হবে যারা আছেন তাদেরকে, কারণ এই 1 বছর তার এই পদক্ষেপ নিতে হবে, তার এই হুমকি ধামকি দেখাতে হবে। নাহলে সে যে জনসভাগুলোতে যাবে, সে গিয়ে কি বলবে? তাকে তো একটা কথা বলতে হবে যে আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ করছি, আমি যে যারা অবৈধ আছে, যারা ক্রিমিনাল আছে, তাদেরকে আমি পাঠাচ্ছি, গ্রন্থমালা বেঁধে পাঠাচ্ছি। এই বিষয়গুলা ট্রাম্প যেহেতু এই ধরনের মানুষ, উনি এটা বলবেন, এটা ওনার কাজ। কিন্তু যারা এখানে আছেন, যারা আমেরিকাতে আছেন এখন, যার ডকুমেন্ট নিয়ে যার সমস্যা আছে, উনি যদি ফৌজিয়া আপা যে কথাগুলো বলছেন ওই পদক্ষেপ নেন, যে একটু বাসা নিরাপদ থাকেন, একদম প্রথম পদক্ষেপ দরজা খোলা যাবে না, কারণ তারা যেহেতু রাতে বেলাতে আসে, ভোর রাতে আসে। এই বিষয়গুলো ওনারা প্রচার করছেন, সব জায়গায় আছেও। এই বিষয়গুলো যদি মানে, তাহলে কিন্তু অত আতঙ্কিত হওয়ার কিছু নাই। নিউ ইয়র্কে কত মানুষ আছে, আমাদের বাংলাদেশি 5 লাখের উপরে মানুষ আছে, কয়জনকে ধরেছে? মাত্র বাংলাদেশি 1 জন বা 2 জন। টোটাল নিউ ইয়র্কে এই পর্যন্ত বোধহয় 30 থেকে 40 জন মানুষকে তারা ধরেছে। তো এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। এখন আতঙ্কিত থেকে দূর হতে হলে এই অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিতে হবে। আর সবার সাথে এত কথা বলার দরকার নাই। আপনার কি আছে না আছে, আপনার ডকুমেন্ট আছে কি নাই, সবাইকে বলার দরকার নাই। আপনাকে আপনার মতো থাকতে হবে, যে আপনি যদি কোনো অ্যাটর্নি ধরেন তার মাধ্যমে যেতে হবে, অথবা যে গ্রুপগুলো আছে যারা এইসব নিয়ে কাজ করছে তাদের পদক্ষেপ নেন। তাহলে এটা থেকে আমার বিশ্বাস দূরে থাকা যাবে, এবং এবং এই 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 আধার বেশি দিন থাকবে না। আস্তে আস্তে দেখবেন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে, কারণ কাজের লোক দরকার। যখন সব জায়গায় কাজের লোক পাবে না, এই চাপও কিন্তু সরকারের কাছে যাবে, তখন সরকারও আস্তে আস্তে নমনীয় হবে। আমার বিশ্বাস এইটার রেশ খুব বেশি দিনে থাকবে তা না, কিন্তু এটা যেহেতু অবৈধ লোক আসবে, অবৈধ লোককে যেতে হবে, আবার নতুন লোক আসবে, এই চেইন সিস্টেম এটা এই দেশে থাকবেই। এটা এই দেশের কালচার, এই দেশের সংস্কৃতি, এটা যুগ যুগ ধরে আসছে এবং এটা থাকতেই থাকবে। এবং ট্রাম্পের হোটেলে এবং রিসোর্টে আনডকুমেন্টেড মানুষও কাজ করেন, এরকম প্রতিবেদনও আমরা কিন্তু এর আগের বারের তার প্রথম মেয়াদে এরকম মুখরোচক অনেক খবর আমরা ছাপিয়েছি। আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে 3 জনের প্রতি অনেক কৃতজ্ঞতা, তবে উপসংহারে 3 জনের কাছ থেকে একটু মূল্যবান পরামর্শ কিংবা টিপস আমি আমার দর্শকদের জন্য দিতে চাই। আর শুরু করতে চাই কাজী ফৌজিয়া। আমি যে কথাটা এখন বলবো সেটা হলো, আইনত আমি কথা এরকম অন টিভিতে বলতে পারি না,
কিন্তু আমি তাদের এই সো কল আইনকে মানি না, এবং আমি কোড এন্ড কোড কথাও বলি না। আমি রিস্ক নেই, রিস্ক উঠাই, এটাই আমার অভ্যাস। যাদের পুরনো ডেপুটেশন অর্ডার আছে অথবা যারা কোনো কারণে ক্রিমিনাল কনভিকশন বা ফেলোনি হয়েছিলেন, আপনি যদি আপনার ঠিকানাটা ব্যবহার করে থাকেন কেসের ক্ষেত্রে বা হোমল্যান্ড সিকিউরিটিতে আপনার ঠিকানাটা থাকে, এই মুহূর্তে আপনি কনসিডার করেন বাসা পাল্টানোর জন্য। আপনার বাসা আপনার জন্য নিরাপদ না। রুবাই আপা একটা কথা বলেছেন, নির্দিষ্ট ব্যক্তির কাছে আসে, নির্দিষ্ট নাম ধরে আসে। কারণ নির্দিষ্ট নাম ধরে এই জন্যই আসে, ব্যক্তির কাছে আসে, ছবি নিয়ে আসে, কারণ তাদের কাছে ওই রেকর্ডটা আছে। সুতরাং আপনি আপনার বাড়িতে অনিরাপদ, হয় আপনি বাসা পাল্টান। যদি আপনি বাসা পাল্টাইতে এই মুহূর্তে সক্ষম না হন, কারণ বাসা পাল্টানো তো অনেক বড় একটা অর্থনৈতিক ব্যাপার, আপনি বাসায় ঘুমাবেন না, এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই করণীয়। স্কুলের ব্যাপারে আমি আগেই বলেছি, আর সবাইকে বলবো, পেন্ডিং কাগজ যেটা রুবাই আপা বললেন, পেন্ডিং কাগজের অরিজিনাল কপিটা না রাখে একটা ফটোকপি আপনার সাথে সবসময় ক্যারি করবেন। ফেক কোনো আইডি ক্যারি করবেন না, ফেক কোনো কাগজপত্র ক্যারি করবেন না, ফরেন ডকুমেন্ট সরাই দিবেন আপনার বাড়ির থেকে, এগুলো সাবধানতার জন্য। আর প্যানিকটা একটুখানি কম করেন। এই যে বিভিন্ন গ্রুপ, ফেসবুকের গ্রুপে সব পরামর্শদাতাদের পরামর্শ শুনে কাজ ছেড়ে দিয়েছেন, আমি বলবো এটা বন্ধ করেন। নিউ ইয়র্ক এখনো আন্ডার কন্ট্রোল, এখনো নিউ ইয়র্কের বড় জায়গায় রেড হয় নাই, এখনো নিউ ইয়র্কের রাস্তাঘাটে রেড হয় নাই, সাবওয়েতে রেড হয় নাই। যার জন্য এখন কাজ করেন, কিছু পয়সাপাতি জমান, আল্লাহ না করে যদি এমন দিন আসে স্কুলে রেড হচ্ছে, সাবওয়েতে রেড হচ্ছে, তখন যেন আপনি ঘরে থাকতে পারেন। আর ফাইনালি আমি বলবো, ট্রাম্পকে আমি তুলনা করি কোভিডের সাথে। কোভিড ভাইরাস আমরা যেভাবে মোকাবেলা করছি, ট্রাম্পকে ওভাবে মোকাবেলা করতে হবে। প্রয়োজন হলে লকডাউন করতে হবে আমাদের নিজেদের। আমরা যেরকম একে অপরকে সাপোর্ট দিয়েছিলাম মিউচুয়াল এডের মাধ্যমে, আমরা আনডকুমেন্ট বাড়িতে আবার খাবার পৌঁছাইতে হবে, আবার তাদেরকে আমাদের বাজার দিতে হবে, ওষুধ দিতে হবে। প্রয়োজন হলে তারা লকডাউনে চলে যাবে, এখনো সেই প্রয়োজন আসেনি। সুতরাং এখন কাজ করেন, পয়সা জমান, প্রয়োজন হলে আমরা লকডাউন সিচুয়েশনে গিয়ে একে অপরকে সাপোর্ট করে এই এরা আমরা পার করব। একদম কসম খোদার, যতক্ষণ জীবন আছে এই দেহে ততক্ষণ লড়বো। লড়তে লড়তে দরকার পড়ে চলে যাব, কিন্তু লড়বো, এটা ঠিক। আপনাদেরও এরকম মনোভাব থাকতে হবে, আমরা গিভ আপ করবো না। অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানের শুরুতেই যিনি ছিলেন অতিথি, তিনি হচ্ছেন মেয়র অফিসের মীর বাসার চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তিনি এই একটি কথাই বলেছেন ফৌজিয়া আপার মতো, যে আমাদের এই মুহূর্তে ইউনিটি দরকার, যে কমিউনিটির ইউনিটি, সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সেটি যদি থাকে তাহলে আমাদের কমিউনিটিতে এত হার্ম হবে না। এবং অনুষ্ঠানের শুরুতে তিনি খুব সুন্দর করে মেয়র অফিসেরও বিভিন্ন হটলাইন থেকে শুরু করে সমস্ত তথ্য দিয়েছেন। রুবাইয়া আপা, আপনার কাছে যেতে চাই, উপসংহারে কি ধরনের পরামর্শ কিংবা টিপস দিবেন? যে এই যুদ্ধ আমাদের সবার, এই যুদ্ধে আমরা সবাই আছি, কেউ নিজেকে একলা ভাববেন না। আমি জানি যেটা খুব সহজ নয় জিনিসটা আত্মস্থ করা, তবে হ্যাঁ, আমাদের একজন অ্যাটর্নি আছেন, আমার সহকর্মী, উনি বলেন যে বাংলাদেশিদের 100 জন অ্যাডভাইজার থাকে। তো 100 জন অ্যাডভাইজারের আমাদের কিন্তু দরকার নেই এই মুহূর্তে। 100 জন অ্যাডভাইজারের 100 রকম কথা কিন্তু আমাদেরকে খুব বেশি কনফিউজ করে ফেলছে, সুতরাং ওটা বাদ দিন। এবং আমাদের যে নো মাই রাইট, খুব বেশি রাইট নেই আমাদের যারা আনডকুমেন্টেড, কিন্তু যেটুকু আছে এটুকু আপনাকে রক্ষা করতে পারবে। এটুকুর প্রতি খুবই মানে বিবেচনার সাথে এটাকে আপনি বুকে ধারণ করেন এবং নিজেকে অভ্যস্ত করেন, প্র্যাকটিস করেন যে কি করতে হবে। এবং আপনার দরকারি কাগজগুলি নিজের সাথে রাখেন, যেটা আপনার বিদেশি কাগজ, বার্থ সার্টিফিকেট, বাংলাদেশি, এগুলি সব একটু সেফ জায়গায় সরিয়ে রাখেন। এবং একজন ট্রাস্টেড মানুষ, আপনার বন্ধু হোক, আপনার আত্মীয় হন, তার সাথে এই জিনিসটাকে শেয়ার করেন, যেন দরকার মতো সে আপনার পাশে এসে দাঁড়াতে পারে। এটাই হচ্ছে বড় কথা। নিজেকে শক্ত রাখেন, বারে বারে নিজেকে বলেন যে নিউ ইয়র্ক সবসময় আশ্রয় দিয়ে গেছে ইমিগ্রেন্টদের, নন ইমিগ্রেন্টদের, সবাইকে। এখানে নন রেসিডেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে মানুষ ড্রাইভ করছে, কাজ করছে, চাকরি করছে, সবকিছু করছে। সেই দিনগুলিকেই মনে করেন এবং নিজেকে শক্ত রাখেন, নিজেকে সাহসী হারাবেন না, নিজের ফ্যামিলিকে শক্ত রাখেন এবং কতগুলি প্রোটোকল মেনটেন করেন। সেটা হচ্ছে দরজা খোলা যাবে না, বাড়ির ছোট থেকে বড় সবাইকে একই বুদ্ধি দিয়ে দিবেন, এবং যখন রাস্তায় বা সাবওয়েতে বা কোথাও বা যদি ড্রাইভ করছেন, এই সমস্ত ক্ষেত্রে খুব সতর্কতার সাথে কোনো আইন ভঙ্গ করবেন না, যেন এই ধরনের পরিস্থিতির আপনার সম্মুখীন হতে না হয়। পিনাকি তালুকদার। অনেক ধন্যবাদ, খুব সুন্দর, আসলে অনেক সুন্দর কথা শুনলাম। তারা দুজনে যেহেতু অভিজ্ঞ মানুষ, এবং আগে যে আমি খায়রুল বাশারের কথা শুনেছি অ্যাটর্নি, উনিও খুব সুন্দর বলেছেন এই পরিস্থিতিতে, যেহেতু এটা একটা কঠিন পরিস্থিতি,
আসলে এটা একটু ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে, গুজবে কান দেওয়া যাবে না। এই রুবাইয়া আপা যেটা বলছেন, সবার সাথে কোনো কথা বলার দরকার নাই। আপনার আপনার পরিস্থিতি নিয়ে আপনি আপনার মতো কাজে যান, কাজে আসেন, আমার বিশ্বাস কিচ্ছু হবে না। কারণ তারা একদম ঘন হারে সবাইকে যে ধরে ফেলবে তা কিন্তু না, তাদের এমন শক্তিও নাই, এমন তাদের উদ্দেশ্য নাই। তাদের উদ্দেশ্য একটা আই ওয়াশ, একটা ধাক্কা দিচ্ছে, ওইটাতে তারা তারা যতটুকু দিচ্ছে এবং তারা জানে, বিশেষ করে নিউ ইয়র্ক এমনিতেই কিন্তু এটা একটা অন্য স্টেট, সেঞ্চুরি স্টেট। সো এখানে তারা খুব বেশি কিছু করবে আমার তা মনে হয় না, এবং হবেও না আমার বিশ্বাস। এবং আপাতত এই কিছুদিন একটু সাবধানে থাকুন এবং শুধু গুজবে কান দিবেন না, সবার সাথে এইসব বিষয় শেয়ার করবেন না। আপনার ব্যক্তিগত বিষয়টা, আপনার যে ইমিগ্রেশন বিষয়গুলো, আপনার যে অ্যাটর্নি আছেন যার সাথে আপনি কথা বলছেন, অথবা অন্য কোনো বিশেষজ্ঞ যার সাথে কথা বলছেন, তার সঙ্গে শুধু যোগাযোগ রাখুন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না, আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ। এবং আজকে অনুষ্ঠান করে আমি নিজেও সাহস পেয়েছি, কারণ আমাদের একজন কাজী ফৌজিয়া আছেন, রুবাইয়া আপা আছেন, মেয়র অফিসে মীর বাশার আছেন, আমাদের অনেক বাঙালি অ্যাটর্নিরা আছেন যারা আমাদের রক্ষা করার জন্য যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন, যিনি হয়তো ডিপোর্টেশন অর্ডার আছে কিংবা কাগজপত্র নেই, তিনিও হয়তো রক্ষা পাবেন। কারণ এই সম্মিলিত উদ্যোগটা খুবই খুবই প্রয়োজনীয় এই মুহূর্তে। এবং আপনাদের তিনজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা, কারণ আপনাদের তথ্য নিঃসন্দেহে আমার দর্শকরা যারা ছিলেন তাদের অনেক অনেক কাজে লাগবে। সবচেয়ে বড় কথা, সাহস দিবে এবং সাবধান থাকার জন্য যে টিপস গুলো দিয়েছেন সেগুলো অনেক অনেক কাজে লাগবে। ভবিষ্যতে আপনাদের আবারও পাবো সেই প্রত্যাশাটি রইল। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি দা নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে সমসাময়িক যে বিষয়গুলো থাকে সেগুলোর চুলচেরা বিশ্লেষণও থাকে এই অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নির্ধারণ করেছিলাম সেটি হচ্ছে কমিউনিটিতে যে ধরপাকড় হচ্ছে সেটি নিয়ে এক ধরনের আতঙ্ক, সেটি কি কৃত্রিম না সত্যিকার অর্থে। আর সবকিছু মিলেই আমরা যেটি বলতে চাই যে স্বাভাবিক কার্যক্রম আইসের, সেটি এর আগের বছরও ছিল, তার আগের বছরও ছিল। তবে আমাদের নিজেদের একটু সাবধান থাকতে হবে। আমরা যারা নিজেরা জানি যে আমাদের কাগজপত্র নেই কিংবা আমার এই মুহূর্তে, একটু সাবধানতা অবলম্বন করলে নিজেদের বাঁচানো সম্ভব হবে। দেখা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 9টায় নিউ ইয়র্ক সময়। এবং এই সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, আপনারা লিখে জানাতে পারেন। এবং আপনারা কোন বিষয় নিয়ে